নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শহীদ পুলিশ দিবসে আজ পুলিশ কর্মীদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কার্যত আজকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার এডিনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, তাদের অটল নিষ্ঠা ও আত্মত্যাগী বীরত্বের প্রকৃত পরিচয়। অনুষ্ঠানে শহীদ পুলিশের জীবন উৎসর্গ ও সাহসিকতায় ভীষণভাবে স্মরণ করা হয়। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশনের এক অভিযোগ দায়ের করল পরিবেশ ও জলাশয় ল রক্ষক মঞ্চ। সরকারি প্রতিনিধিদের বিরুদ্ধে এফআইআর করার হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। মানবাধিকার কমিশনের উদ্দেশ্যে প্রশাসনের প্রতিনিধি দলকে অবৈধ অনুপ্রবেশকারী বলেও উল্লেখ করেছেন আইপিএস আধিকারিক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকেও চিঠি দিয়েছেন সংগঠনটি। 23 অক্টোবর কয়েকটি সংগঠনের বন্ধ ডাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছে। 8 দফা দাবির ভিত্তিতে এদিনে সারা রাজ্যে 24 ঘন্টায় বন্ধ ডাক দিয়েছে সিভিল সোসাইটি অফ ত্রিপুরা। সাধারণ প্রশাসন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সমস্ত সরকারি দপ্তর ও সরকার অধিকৃত সংস্থার অফিস খোলা থাকবে। সব কর্মচারীকে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কর্মচারীদের হাজির থাকার জন্য তথ্য নির্দিষ্ট প্রশাসনের কাছে পাঠাতে বলা হয়েছে। নতুন বাজার থেকে করবুক যাওয়ার পথে 50 পাড়ায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কালাম জয় রেঙ্গা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দমকল কর্মীরা তাকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে গুরুতর অবস্থায় গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। আহতের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় ত্রিমুখী চৌমুহনীতে স্থানীয়রা 2 ঘন্টা সড়ক অবরোধ করেছেন। অবশ্য অভিযোগ উঠেছে যে 21 বছর বয়সী জীবন দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জীবন দাসের লাশ সোমবার রাতে কালীপুজো ও মেলার সময় মাইক্রোচা বাজারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এলাকার মানুষ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন। এসডিপিও শশীমোহন দেববর্মা ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক এবার পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সপ্রমে মঙ্গলবার এক গণস্বাক্ষর অভিযানে অংশ নিয়ে এই অভিযোগ করেন তিনি বলেন, হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, রাজনৈতিক হিংসা এবং অর্থনৈতিক দুরবস্থার রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি এই গণস্বাক্ষর অভিযান সফল করতে জনগণের ঘরে ঘরে পৌঁছে স্বাক্ষর গ্রহণ করতে আহ্বান জানান। সম্প্রতি জিরানিয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের নাম প্রকাশের দাবি তুলেছে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে এই দাবি ছাড়া সংগঠনের এক প্রতিনিধি দল। তারা জিরানিয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের নাম প্রকাশের দাবি জানিয়েছে। ডিওয়াইএফআই সতর্ক করেছে যে রেলের মাধ্যমে নেশা সামগ্রী প্রবেশের ঘটনা দ্রুত রোধ করা উচিত। রাজ্য জুড়ে মাদক পাচারের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দাবি তুলেছে ডিওয়াইএফআই। আগরতলার প্রগতি স্কুলের সামনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পথচারী। আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িটি দপ্তরের চালকের ছেলে চালাচ্ছিলেন, যা তার বাবার অজান্তে ঘটে। পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। উত্তর ত্রিপুরা ধর্মনগর দেওয়ানপাশা গর্জন টিলা এলাকায় হাফলং থেকে আসা একটি মালবাহী গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্রগামী ক্লাবের কালীপুজো প্যান্ডেলে ঢুকে পড়ে। দুর্ঘটনায় প্যান্ডেলের সামনের অংশ ভেঙে যায়। জানা গেছে, একটি মোটর সাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক জানান, মাথা ঘোরার কারণে তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার সময় প্যান্ডেলের ভেতরে কেউ উপস্থিত না থাকায় বড় কোনো প্রাণহানির বিষয় হয়নি। কৈলাস
কৈলাসহ টিলাবাজার এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদই ব্যাটারি চালিত মালবাহী ই রিকশার ধাক্কায় আহত হয়েছেন এক পথচারী মহিলা। ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন আহত পথচারী মহিলা। স্থানীয় নাগরিকদের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। আহত মহিলা কৈলাসহ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে নারী নির্যাতনের ঘটনায় এবার উদ্বিগ্ন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সম্প্রতি কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাগুলির যথাযথ তদন্ত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনের দাবি, সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ত্রিপুরায় 11টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণ ও নারী পাচারের মতো মারাত্মক অপরাধও রয়েছে। উদয়পুর বাতাবাড়িতে দেওয়ালি মেলাকে কেন্দ্র করে খাবারের দোকানে পচা খাবার বিক্রির অভিযোগের ভিত্তিতে মহকুমা প্রশাসনের উদ্যোগে গোমতী জেলার ফুড সেফটি অফিসার ও দপ্তরের কর্মীরা মেলায় হানা দেন মঙ্গলবার। দপ্তরে তল্লাশিতে বিভিন্ন দোকানে নিম্নমানের খাবার পাওয়া যায়। যে সকল দোকানে পচা বা অমার্জিত খাদ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তর জেলার বাগবাসা বিধানসভার উত্তর হারোয়া প্রসেনজিৎ নামের 2 বছর বয়সী শিশু জন্মের পর থেকেই মাথায় টিউমারে ভুগছিলেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন। বিষয়টি নজরে এনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ প্রসেনজিৎ নামের বাড়িতে গিয়ে শিশুর চিকিৎসার জন্য তার পরিবারের হাতে 3 লক্ষ টাকার অনুদান তুলে দেন। সরকারি সাহায্য পেয়ে তাদের শিশু চিকিৎসা নিয়ে যথেষ্ট আশাবাদী হয়ে উঠেছে পরিবারটি। কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদই এক প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী কানন দেবনাথ। একটি দ্রুত গতির ব্যাটারি চালিত অটো রিকশা তার স্কুটিতে ধাক্কা মারে, ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। কমলপুরের কমলেশ্বরী মন্দিরে দেওয়ালির রাত প্রায় 2:30 নাগাদ একটি বড় কচ্ছপ মন্দিরের দিঘি থেকে উঠে এসে মায়ের মন্দিরের দিকে চলে আসে। জানা গেছে, মন্দিরের উপস্থিত ভক্তরা এই দৃশ্য জয় মা কালীর ধ্বনি দেন দেখে এবং মন্দিরের পুরোহিত কচ্ছপটিকে স্নান করান, সিঁদুর পরিয়ে পূজার্চনা করেন। পরে কচ্ছপটি আবার দিঘিতে ফিরে যায়। ভক্তরা বিশ্বাস করেন এটি কমলেশ্বরী দেবীর জাগ্রত প্রতিক্রিয়া। মন্দিরে এর আগে অন্য ঘটনাও ঘটেছে। সময়সীমা বেঁধে দীপাবলিতে সবুজ বাতিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে সেই সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজি দৌড়াতে সেখানে দূষণ ভারী হয়ে উঠল দিল্লির বাতাসে। সোমবার সকালে দেখা গেছে ধোঁয়াশায় ঢেকে গেছে দিল্লি। বাতাসে গুণগত মান তথা AQI 451-তে গিয়ে পৌঁছেছে, যা ভীষণভাবে খারাপ পর্যায়ে। বিভিন্ন এলাকায় গড় AQI ছিল 400। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলিতে আরো খারাপ আকার ধারণ করেছে। ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা এবং সেখানে মঙ্গলবার সকাল 7টায় এই শহরের AQI ছিল যথাক্রমে 407 এবং 402। ত্রাণ নিয়েও বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের বঞ্চনার অভিযোগ উঠল। উত্তরবঙ্গের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে কেন্দ্র বাংলাকে একটি পয়সা না দিলেও মহারাষ্ট্র ও কর্ণাটকে প্রায় 2000 কোটি টাকার ত্রাণের অনুমোদন দিয়েছে। বিজেপি শাসিত মহারাষ্ট্র ও কংগ্রেস শাসিত কর্ণাটকে বর্ষাজনিত বন্যা মোকাবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদন কেন্দ্র সরকার ত্রাণ ঘোষণা করেছে। সরকারি বিবৃতি অনুযায়ী মহারাষ্ট্রকে দেওয়া হয়েছে 1566.40 কোটি টাকা এবং কর্ণাটক পেয়েছে 384.40 কোটি টাকা। দীপাবলিতে দেশবাসীকে খোলা চিঠি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য তিনি সরাসরি রামচন্দ্রকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে দেশে মাওবাদী দমনের সাফল্যের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে সামনেই বিহার বিধানসভা ভোট। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসম এবং বাংলায়। তার আগে ফের হিন্দুত্বে শান দেওয়া শুরু করেছেন মোদী। মহারাষ্ট্রের ঐতিহাসিক দুর্গে নামাজ পড়েন কয়েকজন মহিলা। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই আসরে নামলেন স্থানীয় বিজেপি সাংসদ মেধা
কুলকার্নি। তার নেতৃত্বে বিজেপি কর্মীরা দুর্গের নির্দিষ্ট স্থানকে গোমূত্র দিয়ে শুদ্ধ করেছেন। হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি নেত্রীর এই কর্মকাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেত্রীর কর্মকাণ্ডের ভিত্তিতে দেখা গেছে এক গেরুয়া কর্মী গোমূত্র দিয়ে স্থানটি ধুচ্ছেন। শোধন কার্য সম্পূর্ণ করে এরপর সেখানে শিব বন্দনাও করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। জানা গেছে মঙ্গলবার পাল্টা তাকে ধন্যবাদ জানিয়েছে। মোদীর বার্তা, আগামী বছরগুলিতে ভারত ইসরায়েল কৌশলগত বন্ধুত্ব সমৃদ্ধ হবে। উল্লেখ্য, 21 অক্টোবর নেতানিয়াহুর জন্মদিনও, ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মোদী। খালিস্তানে উগ্রপন্থার সমস্যা কেবল ভারতের একার নয়, এটা কানাডারও সমস্যা। খালিস্তানিদের বারবারন্তে কানাডারও ভূমিকা রয়েছে। দায়িত্ব নিয়ে সাফ এই কথা জানিয়ে দিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ পট্টনায়েক। তাঁর মতে, খালিস্তানিরা কানাডায় বসে কার্যকলাপ চালাচ্ছে, সেটা কানাডার অভ্যন্তরীণ সমস্যা। 2023 সাল থেকে খালিস্তানি ইস্যুতে বরাবর ধাক্কা খেয়েছে ভারত কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। সে বছর 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া শহরের একটি গুরুদ্বারের সামনে খালিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়েছে। পাকিস্তানে ফের হামলা। তেহরিক-ই তালিবানের এই হামলায় 7 জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অন্তত 15 জন আহত হয়েছেন। জানা যাচ্ছে সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাওয়াইন এলাকায় এই হামলা চলে। পাক সেনার পাল্টা গুলিতে বেশ কয়েকজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি হচ্ছে। জানা গেছে ওই এলাকায় একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রয়েছে। পাক সরকারের জঙ্গি হামলার আশঙ্কার জেরে এখানকার নিরাপত্তায় সর্বদা সেনা মোতায়েন থাকে। সোমবার অতর্কিত এখানকার নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে টিটিপি। নারী শক্তির নতুন ইতিহাস গড়েছে এবার জাপান। প্রথম মহিলা হিসেবে সে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। মঙ্গলবার জাপান পার্লামেন্টে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন তিনি। জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাপানের দায়িত্ব সামলাবেন সানাই। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সানাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে দিওয়ালি উদযাপন শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই, যার জেরে আকাশ ঢেকেছে ধোঁয়ায়, আর এর ফলে ছড়াচ্ছে দূষণ, যার জেরে এই রেশ গিয়ে পৌঁছলো প্রতিবেশী দেশও। পাকিস্তান পাঞ্জাব প্রদেশে, বিশেষ করে রাজধানী লাহোরে বাতাসে দূষণের মাত্রা বাড়ছে হু হু করে। চীনের উপর 155% হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প আভাস দিয়েছিল তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে মেরামত করতে চান। চীনের উপর চড়া শুল্ক যে দীর্ঘস্থায়ী হবে না সেই ইঙ্গিতও দিয়েছিল। এবার তিনি জানিয়ে দিলেন, সমঝোতা না হলে আগামী 1 নভেম্বর থেকে চীনের উপর মার্কিন শুল্ক বৃদ্ধি পেয়ে 155% হয়ে যেতে পারে। এক নজরে 25 আপাতত এখানেই শেষ করছি আমরা। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।